হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম এগেন টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি। আশা করি আমার সকল প্রিয় ছাত্রছাত্রী ভালো আছে, সুস্থ আছে। আসন্ন 2025 সালের মাধ্যমিক পরীক্ষার সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার চ্যানেলের তরফ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। তোমাদের পরীক্ষা ভালো হোক এই কামনা করি। আজকে দেখো গ্রুপ ডি সলভের পর্ষদের টেস্ট পেপার থেকে হিন্দু স্কুল পেজ নাম্বার 275। ইতিমধ্যে আমি অনেকগুলো স্কুলের গ্রুপ ডি সলভ করে দিয়েছি, সেগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো। আজকের হিন্দু স্কুলের পেজ নাম্বার 275 দেখবে। ভীষণ সুন্দর একটি পেপার, প্রত্যেকটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো সময় নষ্ট না করে সরাসরি চলে যাই আমরা গ্রুপ ডি সলভ হিন্দু স্কুল পেজ নাম্বার 275। এই প্রসঙ্গে তোমাদের বলে দিই, গতকালই আমি তোমাদের বলেছিলাম যেহেতু আমাদের সময় হাতে খুবই কম, যে কারণে একদম চেনা শোনা প্রশ্ন যেগুলো একাধিকবার আগে আলোচনা হয়েছে, আগে সমাধান হয়েছে, সেই সমস্ত প্রশ্নগুলো আমরা স্কিপ করছি। আমরা শুধুমাত্র কনসেপচুয়াল কোয়েশ্চেন বা যে প্রশ্নগুলো আগে আমরা খুব একটা বেশি সলভ করিনি সেই সমস্ত প্রশ্নগুলোই শুধু সলভ করব। এবং প্রত্যেকটি পেজে যখন দেখবে লাল কালি দিয়ে, লাল কালার দিয়ে সূচিতে ইন্ডিকেট করা আছে, সেই প্রশ্নগুলোর কোনো আলোচনা হবে না, স্কিপ করব। হলুদ কালার দিয়ে যে প্রশ্নগুলো থাকবে সেইগুলোই আমরা শুধুমাত্র সমাধান করব, ঠিক আছে? ফলে অল্প সময়ে আমার বেশি সংখ্যক গ্রুপ ডি পেপার আমি সলভ করতে পারবো, তোমাদেরও সময় অনেক বেঁচে যাবে। তো চলো 4.1 পরম উষ্ণতা স্কেলে চার্লসের সূত্রটি বিবৃত করো। বহুবার হয়ে গেছে, যে কারণে এটা স্কিপ করলাম। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, পরম উষ্ণতার স্কেলে চার্লসের সূত্রের গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো। এইটা আমরা করব। ক্লিয়ার? চলো দেখো, গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করতে গেলে প্রথমে দেখো ভালো করে বুঝে নাও। মনে করি স্থির চাপে, দেখো প্রথম থেকে ভালো করে বুঝে নাও। মনে করি স্থির চাপে, এই দুটো তো কথা লিখতেই হবে, তোমরা জানো চার্লসের সূত্রে এই দুটো ধ্রুবক থাকে। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের জিরো ডিগ্রি সেলসিয়াস, T1 ডিগ্রি সেলসিয়াস এবং T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, প্রত্যেকটা লাইন ভালো করে বোঝার চেষ্টা করো। মনে করি স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস, T1 ডিগ্রি সেলসিয়াস এবং T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন, কোনো নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন যথাক্রমে, কথাটা লিখবে তাহলে উষ্ণতাগুলো পরপর আয়তনগুলো দেখাবে, যথাক্রমে V0, V1 এবং V2, ঠিক আছে? ধরে নিলাম। তাহলে স্বাভাবিকভাবেই চার্লসের সূত্রানুযায়ী কি হবে? চার্লসের সূত্র অনুযায়ী V1 সমান সমান V0 ইন্টু 1 প্লাস T1 বাই 273। সুতরাং আমরা লিখতে পারি V1, সুতরাং V1 সমান সমান V0 ইন্টু 273 প্লাস T1 বাই 273, তাই তো লসাগু করলে। সুতরাং V1 সমান সমান V0 ইন্টু 273 প্লাস T1 কে আমরা লিখতে পারি ক্যাপিটাল T1। কারণ তোমরা জানো যে পরম উষ্ণতার স্কেলে, সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে যেতে গেলে তার সঙ্গে 273 যোগ করতে হয়। দেখো এটা তোমরা জানো। তাহলে T1 যদি সেলসিয়াস স্কেলের তাপমাত্রা হয়, তার সঙ্গে 273 অ্যাড হয়েছে, তাহলে স্বাভাবিকভাবে এটাকে আমরা কেলভিন স্কেলের T1 ধরতে পারি। এটা পেয়ে গেলাম। সুতরাং কি পেলাম? V1 বাই T1 সমান সমান V0 বাই 273। এটাকে 1 নম্বর সমীকরণ লিখে রাখো। আবার V2 সমান সমান কি জানি, কি লিখতে পারি? V0 ইন্টু 1 প্লাস T2 বাই 273, তাই তো চার্লসের সূত্র অনুযায়ী। সুতরাং V2 সমান সমান V0 ইন্টু আবার একই রকম ভাবে 273 প্লাস T2 বাই 273। সুতরাং এটাকে আমরা লিখতে পারি V2 সমান সমান V0 ইন্টু 273 প্লাস T2 কে আমরা স্মল T2 কে আমরা কি লিখতে পারি? ক্যাপিটাল T2 বাই 273। সুতরাং এখান থেকে লিখতে পারি V2 বাই
V2/T2 সমান সমান V0/273। দেখো এবার বোঝার চেষ্টা করো। মনে করি স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস, T1 ডিগ্রি সেলসিয়াস এবং T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন যথাক্রমে V0, V1 এবং V2। তাহলে চার্লসের সূত্র অনুযায়ী V1 সমান সমান V0 × 1/1 + T1/273। তাহলে এখানে V1 সমান সমান এটা করলাম, সেখান থেকে V1/T1 সমান এটা পেলাম। আবার একই রকম ভাবে V2 সমান সমান V0 × 1 + T2/273, দ্যাট ইজ 273 + T2 কে ক্যাপিটাল T2 ধরলাম, এখান থেকে পেলাম V2/T2 সমান V0/273। তাহলে 1 আর 2 তুলনা করে এবার কি পাই দেখো চলো। তাহলে 1 এবং 2, 1 নং ও 2 নং সমীকরণ, 1 নং ও 2 নং সমীকরণ তুলনা করে পাই। 1 নং ও 2 নং সমীকরণ তুলনা করে পাই কি পাই? V1/T1 সমান সমান V2/T2। ওকে, V1/T1 সমান V2/T2। ক্লিয়ার? বোঝা গেল? সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি V/T সমান সমান কি গো? V/T সমান সমান ধ্রুবক বা V প্রপোর্শনাল টু T। দেখো বোঝার চেষ্টা করো, তাই তো? V1/T1 সমান V2/T2 এই পাচ্ছি। তাহলে V/T সমান সমান ধ্রুবক, এটা পেয়ে গেলাম। তাহলে V প্রপোর্শনাল টু T। ক্লিয়ার? সুতরাং এখান থেকে কি লিখতে পাচ্ছি যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক। গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক। ওকে, তাহলে কি করলাম? চার্লসের সূত্রটিকে পরম উষ্ণতা স্কেলে প্রকাশ করলাম। দেখো বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। শুরু করলাম কিভাবে, ভালো করে বুঝিয়ে দিলাম। দুবার বোঝানো হয়ে গেছে, আরো একবার বুঝিয়ে দিই। 0 ডিগ্রি সেলসিয়াস, T1 ডিগ্রি সেলসিয়াস, T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন ধরে নিয়েছি V0, V1, V2। তাহলে স্বাভাবিকভাবেই এটা প্রাথমিক আয়তন। এবার আমরা জানি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন 0 ডিগ্রি উষ্ণতা আয়তন অপেক্ষা 1/273 অংশ বৃদ্ধি পায়। সেই জন্য তখন V1 সমান সমান কত পেলাম? V0 × 1 + T1/273। সেখান থেকে কি পেলাম? V1/T1 সমান V0/273 দেখিয়ে দিলাম তোমাদের। একই রকম ভাবে V2 সমান সমান প্রাথমিক আয়তন V0 × 1 + T2/273। সেখান থেকে V2/T2 সমান পেলাম V0/273। দুটো তুলনা করে পেলাম V1/T1 সমান V2/T2, দ্যাট ইজ V/T সমান ধ্রুবক, দ্যাট ইজ V প্রপোর্শনাল টু T। অর্থাৎ স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন দেখি। চলো, এখানে একটা রাসায়নিক গণনা থেকে অঙ্ক দিয়েছে এবং লক্ষ্য করো সমীকরণটা দিয়ে দিয়েছে, যেটা সাধারণত দেয়া থাকে না। যাই হোক, সমীকরণটা দেওয়া আছে, তোমাদের করতে সুবিধাই হবে। চলো, 4FeS2 + 11O2 সমান 2Fe2O3 + 8SO2। সমীকরণটা দিয়ে দিয়েছে, মানে একটা কাজ আমাদের কমে গেছে। এইবার আমরা দেখে নেব যে এই অঙ্কটা পড়ে যে কোনটা কোনটা আমাদের প্রয়োজন, কোনটা কোনটা প্রয়োজন নেই। চলো দেখি। বলছে 256 গ্রাম SO2 উৎপাদন করতে, তাহলে SO2টা প্রয়োজন, দাগ দাও। কত গ্রাম FeS2, তাহলে এইটা প্রয়োজন, তাহলে এই দুটো প্রয়োজন নেই। চলো দেখি। আচ্ছা, এর ওজন বের করতে হবে। 4Fe কত? Fe কোথায়? এই যে Fe পারমাণবিক ওজন দেওয়া আছে 56 প্লাস সালফারের কত? 32। তাহলে দুটো আছে, তাহলে 32 32 64। ঠিক আছে, আর এদিকে দেখো 8SO2, S কত? S হচ্ছে 32 আর অক্সিজেন 16 দুগুণে 32। ঠিক আছে, তাহলে কত হলো? 4 × 6 × 10 6 × 11 120, তাই তো? 120 হচ্ছে। আর এদিকে কত হচ্ছে দেখি? 8 × কত হচ্ছে? 64, তাই তো? তাহলে আলটিমেটলি কত হচ্ছে? 480 গ্রাম। তাহলে 480 গ্রাম FeS2 উৎপাদন করে কত গ্রাম SO2 দেখে নি। 4 × 32 6 × 48 এখানে 512 গ্রাম SO2। বোঝা গেল? তাহলে 480 গ্রাম FeS2 উৎপাদন করে 512 গ্রাম SO2। তাহলে বলছে 256 গ্রাম SO2 উৎপাদন করতে কত গ্রামে? উল্টে দাও, কারণ তাহলে কি বলছে? 512 গ্রাম, আমরা প্রথমটা করছি। 512 গ্রাম SO2 তৈরি
তৈরি করতে Fe2 লাগে কত গ্রাম? দেখো এই যে লেখা আছে 480 গ্রাম। সুতরাং 1 গ্রাম SO2 তৈরি করতে Fe2 লাগে 480 বাই 512 গ্রাম। সুতরাং প্রশ্নানুযায়ী চলো কি বলছে, 256 গ্রাম। তাহলে 256 গ্রাম SO2 তৈরি করতে Fe2 লাগবে 480 ইন্টু 256 বাই 512। তাহলে এটা দেখো 2 দিয়ে কাটছে, 2 এটা 2 দিয়ে কাটছে, 2 2 4, 4 2 8, তাহলে কত হলো? 240 গ্রাম। ভালো করে বোঝার চেষ্টা করো। সুতরাং একটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, 240 গ্রাম Fe2 প্রয়োজন। এবার বলছে এসটিপিতে এই পরিমাণ SO2 এর আয়তন কত? এই পরিমাণ SO2, তাহলে দেখো পরিষ্কার একদম, এখানে SO2 তৈরি হয়েছে কত মোল? বিক্রিয়াতে 8 মোল। তাহলে 8 মোল, দেখতেই পাচ্ছ SO2 এর আগে 8 আছে, তাহলে 8 মোল SO2 এর আয়তন কত? তোমরা জানো 1 মোলের আয়তন 22.4 লিটার। তাহলে 8 মোলের আয়তন হবে এত লিটার, 8 ইন্টু এত লিটার। তাহলে 512 গ্রামের আয়তন তাহলে নিশ্চয়ই এত লিটার। পরিষ্কার, 512 গ্রাম SO2 এর আয়তন এত লিটার। তাহলে বলছে 256 গ্রাম SO2। ব্যাস, তাহলে সেকেন্ড পার্ট লেখো, এটা ফার্স্ট পার্ট। এবার সেকেন্ড পার্টের আনসার দিচ্ছি। কি দেব? 512 গ্রাম 512 গ্রাম SO2 এর এসটিপিতে আয়তন, বুঝতে পারলে তো? আয়তন কত? 8 ইন্টু 22.4 লিটার, 8 মোল এখানে যেহেতু, তাহলে 8 ইন্টু 22.4 লিটার, সোজা হিসাব। তাহলে স্বাভাবিকভাবেই 256 গ্রাম SO2 এর আয়তন অর্ধেক হবে, 512 অর্ধেক 256, তাহলে এটাও অর্ধেক হবে। তাহলে কত হবে? 4 ইন্টু 22.4 লিটার। বের করে দেয়াই ভালো। 4 4 16, 8 9, 4 4 16, 4 2 9, 4 2 8, 89.6 লিটার। ব্যাস, হয়ে গেল, দ্বিতীয় পার্টটাও হয়ে গেল। মোট পরমাণু সংখ্যা কত? কার জানতে চেয়েছে? SO2 এর মোট পরমাণু সংখ্যা কত? ক্লিয়ার? কত গ্রামের মধ্যে? 256 গ্রামের মধ্যে। চলো সেই পার্টটাও করবো আমরা। তার আগে একটা জিনিস দেখে নাও, এখানে 512 গ্রাম যে ওজনটা বেরোলো, সেই 512 গ্রাম SO2 এর মধ্যে অণু কতগুলো রয়েছে? 8 মোল, 8 মোল, 8 মোল রয়েছে। এটা জেনে নাও, কালই হয়ে যাবে। চলো করে দিচ্ছি। তার মানে দেখো 512 গ্রাম, এটা থার্ড পার্ট করছি, তৃতীয় প্রশ্নের উত্তর। 512 গ্রাম SO2 তে মোল সংখ্যা আগে একটা লেখো। আগে এই কথাটা লিখে না, তোমাদের বুঝতে সুবিধা হবে। মোল সংখ্যা সমান কত? 8। তোমরা দেখেছো 8 SO2 লেখা ছিল। তাহলে 512 গ্রাম SO2 তে মোল সংখ্যা 8। সুতরাং 512 গ্রাম SO2 তে অণু সংখ্যা কত? অণু সংখ্যা কত? 8 ইন্টু 6.022 ইন্টু 10⁻23t। কারণ তোমরা জানো, কি জানো, যে 1 মোল যে কোনো গ্যাসে অণু সংখ্যা কত থাকে? অ্যাভোগাড্রোর সংখ্যক থাকে। তাহলে সুতরাং আরো সহজ করে লিখছি, 512 গ্রাম SO2 তে পরমাণু সংখ্যা কত হবে? পরমাণু সংখ্যা হবে, দেখো একটা SO2 তে পরমাণু কটা? একটা S আর দুটো O, তার মানে মোট 3টে। তার মানে 8 ইন্টু 3 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। বোঝার চেষ্টা করো, এতগুলো অণু আছে, এতগুলো। এবার একটা অণুতে যদি 3টে পরমাণু থাকে, তাহলে এতগুলো অণুতে কতগুলো পরমাণু থাকবে? ইন্টু 3 হয়ে যাবে, করে দিলাম। কিন্তু যেহেতু 256 গ্রামের বের করতে হবে, সুতরাং 256 গ্রাম SO2 তে পরমাণু সংখ্যা হবে 8 ইন্টু 3 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই কত? হাফ, অর্ধেক হবে। 512 তে যদি এটা হয়, 256 তে অর্ধেক হবে। তাহলে 2 28 কেটে দিলাম 4, তাহলে 3 4 12 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। তোমার যদি গুণ করতে অসুবিধা হয়, তুমি এখানেই রেখে দিতে পারো, তাতেও ফুল মার্কস পাবে, কোনো অসুবিধা নেই। বা যদি পারো 6.022 সঙ্গে 12টা গুণ করে দিও, এটুকু করলেও অসুবিধা নেই, না করলেও অসুবিধা নেই। দেখো উত্তরটা হচ্ছে 72 পয়েন্ট, আমি বের করে দিচ্ছি, 264 ইন্টু 10⁻23। হয়ে গেল, 3টে পার্টের উত্তর হয়ে গেল। ঠিক আছে, প্রথমে কত গ্রাম Fe2 সেটা বের করলাম, তারপরে SO2 এর আয়তন বের করলাম, তারপরে SO2 এর মধ্যে পরমাণু সংখ্যা বের করলাম। ক্লিয়ার? ভীষণ সুন্দর কিন্তু একটা অঙ্ক। একটা অঙ্ক, এরকম একটা অঙ্ক শিখলে অনেক প্রশ্নের উত্তর দেওয়া যায় পরবর্তীকালে। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখি। চলো আরো একটি অঙ্ক, অথবা
ক্যালসিয়াম কার্বনেটের 150 গ্রামকে উত্তপ্ত করে কি পরিমাণ গ্যাস পাওয়া যাবে? দেখো এখানে কিন্তু কোনো বিক্রিয়া দেয়নি, তাহলে এখানে সংশ্লিষ্ট সমীকরণটা আগে লিখে নাও। সংশ্লিষ্ট সমীকরণ, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজনের সমীকরণ তোমরা প্রত্যেকেই জানো। সংশ্লিষ্ট সমীকরণ, চলো ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে আমরা জানি দুটো জিনিস তৈরি হয়, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। যেখানে ক্যালসিয়াম অক্সাইড সলিড আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তাই সবাই এখানে বলছে কি পরিমাণ গ্যাস পাওয়া যাবে, তাহলে নিশ্চয়ই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বের করতে হবে। তাহলে এটা আর এটার ওজন বের করো। আচ্ছা ক্যালসিয়াম কার্বনেটের ওজন কত? ক্যালসিয়াম কার্বনেটের ওজন হচ্ছে ক্যালসিয়ামের 40, কার্বনের 12 আর অক্সিজেন 3টে আছে, 3 16 48, আর কার্বন ডাইঅক্সাইডের ওজন আমরা জানি 44। তাহলে এর হলো কত? এর হলো 100 আর এর হলো 44। তাহলে দেখো পরিষ্কার 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যায়। সুতরাং 100 গ্রাম CaCO3 থেকে গ্যাস পাওয়া যায় কত গ্রাম? 44 গ্রাম। তাহলে 150 গ্রাম থেকে বের করতে হবে। তাহলে 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে গ্যাস পাওয়া যায় কত? 44/100 গ্রাম। সুতরাং 150 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে গ্যাস পাওয়া যায় কত? 44 × 150/100। 10 10 কেটে দিলাম, তাহলে এটা হচ্ছে 5 দুগুণে 10, 3 5 15, 2 এর সঙ্গে 44 কেটে দিলাম 22, তাহলে উত্তর হচ্ছে কত? 66 গ্রাম। ব্যাস হয়ে গেল। তাহলে একটা প্রশ্নের উত্তর হয়ে গেল, কি পরিমাণ গ্যাস পাওয়া যাবে সেই প্রশ্নটার উত্তর হয়ে গেল। এবার চলো আরো প্রশ্ন আছে, উৎপন্ন গ্যাসের এনটিপিটা আয়তন কত? আচ্ছা বেশ, 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের এনটিপিটা আয়তন বের করতে হবে। আচ্ছা কার্বন ডাইঅক্সাইডের এখানে দ্বিতীয় মার্কটা দাও, তাহলে বুঝতে সুবিধা হবে যিনি খাতা দেখবেন। 44 গ্রাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ওজন। সুতরাং 44 গ্রাম CO2 এর এসটিপি বলো বা এনটিপি বলো, যাই হোক এসটিপিটা আয়তন কত? এখানে এনটিপি লেখো, কারণ যেহেতু প্রশ্নে এনটিপি রয়েছে, প্রশ্নে সেই অনুযায়ী লিখবো। এনটিপিতে আয়তন কত হয় আমরা জানি 22.4 লিটার। মোলার আয়তন তোমরা জানো। তাহলে 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন হবে 22.4/44। সুতরাং এখানে কত গ্রাম? 66 গ্রাম। 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন হবে 66 × 22.4/44। 4 11 44, 6 11 66, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে 2 এর সঙ্গে এটা কাটো, 11.2, তাহলে উত্তর হচ্ছে 3 দুগুণে 6, 33.6 লিটার। ওকে, 33.6 লিটার। বুঝতে পারলে কি? প্রথমে আমি সংশ্লিষ্ট সমীকরণটা লিখে নিলাম, ক্যালসিয়াম কার্বনেটের ওজন বের করে নিলাম, কার্বন ডাইঅক্সাইডের ওজন বের, এর কোনো প্রয়োজন নেই, সেটা এর ওজন বের করলাম না। এবার বলছে কি পরিমাণ গ্যাস পাওয়া যাবে। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, দেখতে পাচ্ছি। তাহলে 150 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে কত পাবো? বের করে নিলাম। তারপর বলছে উৎপন্ন গ্যাসের এনটিপিতে আয়তন কত। এখন আমরা জানি 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের এনটিপিতে আয়তন 22.4 লিটার। সুতরাং 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের এনটিপিতে আয়তন বের করে নিলাম, কত হলো? 33.6 লিটার। ওকে, আচ্ছা আরেকটি পার্ট আছে, গ্যাসটির মোল সংখ্যা কত? গ্যাসটির মোল সংখ্যা কত? দেখো গ্যাসটির মোল সংখ্যা কত, এটা কোথায় করব? আচ্ছা এখানে করে দিই, ঠিক আছে চলো এখানে করে দিই। গ্যাসটির মোল সংখ্যা কত? আচ্ছা আমরা জানি এখানে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, দেখো খুব সহজ, বেশি জায়গা লাগবেও না। 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান সমান কত? 1 মোল। তাই তো তোমরা জানো 44 গ্রাম কার্বন 1 মোল, এখানেই করলাম, এই কিছুক্ষণ আগেই করলাম। তাহলে 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে 1/44 মোল। সুতরাং এখানে তৈরি হয়েছে 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। ব্যাস হয়ে গেল। তাহলে 66/44 কি? 66/44 মোল। 6 11 66, 4 11 44, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 3 এর 2, তার মানে কত মোল? 1.5 মোল। বোঝা গেল ব্যাপারটা? আমি 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা বের করছি। তাহলে আমরা জানি 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান 1 মোল। তাহলে 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড 1.5 মোল। ব্যাস, 3টে প্রশ্নেরই উত্তর আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, 3টে প্রশ্নেরই উত্তর পেয়ে গেলাম। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। দেখো পরের প্রশ্ন 4.3, তরলের বিভিন্ন প্রসারণগুলির মধ্যে সম্পর্ক লেখো। চলো প্রথম প্রশ্নটা লিখে দিয়ে একদম টু দা পয়েন্ট আনসার দেবে, অতিরিক্ত কথা লেখার কোনো দরকার নেই। তরলের বিভিন্ন প্রসারণ, তরলের প্রসারণগুলো কি কি? তরলের প্রসারণগুলি হলো তরলের 2 প্রকার প্রসারণ।
এক নম্বর হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। তরলের প্রকৃত, দেখো এখানে প্রসারণ বলেছে কিন্তু প্রসারণ গুণাঙ্ক বলেনি, তাই যত যা বলছে তাই উত্তর দিতে হবে। তুমি এখানে প্রসারণ বললে প্রসারণ গুণাঙ্ক লিখতে পারো না, তুমি তরলের প্রকৃত প্রসারণ আর 2 নম্বর হচ্ছে তরলের আপাত প্রসারণ, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, যা বলবে তাই লিখতে হবে, ব্যাস হয়ে গেল। এবার সম্পর্ক লেখ, সম্পর্ক। সুতরাং সম্পর্কটি হলো দেখো এবার আরেকটা অন্যরকম জিনিস আসবে। সম্পর্কটি হলো তরলের প্রকৃত প্রসারণ সমান তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, অর্থাৎ যে পাত্রে তরলটাকে রাখা হবে সেই পাত্রের প্রসারণ। ভালো করে বোঝো, এইটাই হচ্ছে সম্পর্ক। বুঝতে পারলে? তরলের প্রকৃত প্রসারণ সমান তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। এর সঙ্গে দেখো আরো দুটো প্রশ্ন রয়েছে। এদের মধ্যে কোনটি মৌলিক নয়? তরলের আপাত প্রসারণ মৌলিক নয়। তরলের আপাত প্রসারণ মৌলিক নয়। ওকে, চলো নেক্সট আর একটা প্রশ্ন আসবে 3 নম্বর। বলছি তরলের প্রসারণ গুণাঙ্কের এসআই একক লেখো। তরলের প্রসারণ গুণাঙ্কের এসআই একক, কি হবে? কেলভিন ইনভার্স। ওকে, তরলের প্রসারণ গুণাঙ্কের এসআই একক হচ্ছে কেলভিন ইনভার্স। ওকে, তাহলে এই ছোট ছোট প্রশ্ন, কিছু কিছু প্রশ্ন আছে একদম অল্প লিখতে হয়, ফুল মার্কস পাওয়া যায়, তার মধ্যে এই ধরনের প্রশ্ন। দেখো বেশি কিছু লিখতে হলো না, সম্পর্কটা লিখলাম, কোনটি মৌলিক নয় লিখলাম, এসআই একক লিখলাম, এখানে কিন্তু 3 মার্কস পেয়ে গেলাম, 3 মার্কস পেয়ে গেলাম। চলো পরের প্রশ্ন দেখি। দেখো আবার একটি সুন্দর আলোর চ্যাপ্টার থেকে একটি অঙ্ক, এই অঙ্ক তোমাদের আমি বহুবার প্র্যাকটিস করিয়েছি, চলো আরো একবার শিখে নেওয়া যাক। একটি বস্তুর দৈর্ঘ্য 7.5 সেন্টিমিটার, লিখে নাও, যা যা তথ্য পাবে সঙ্গে সঙ্গে লিখে নাও। বস্তুর দৈর্ঘ্য সমান সমান 7.5 সেন্টিমিটার। এটিকে উত্তল লেন্সের 12 সেন্টিমিটার সামনে রাখলে, তার মানে বস্তুর দূরত্ব পেয়ে গেলাম কত সেমি? 12 সেমি। 15 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল, তাহলে প্রতিবিম্ব দৈর্ঘ্য পাওয়া গেল, তাহলে দৈর্ঘ্যের দুটোই পাওয়া গেল 15 সেন্টিমিটার। বস্তুর দৈর্ঘ্য পাওয়া গেল, প্রতিবিম্বের দৈর্ঘ্য পাওয়া গেল। প্রতিবিম্ব দূরত্বটা কিন্তু নেই, প্রতিবিম্ব দূরত্ব বের করতে হবে। প্রতিবিম্ব দূরত্ব নেই, আর একটা জিনিস নেই, রৈখিক বিবর্ধন নেই। রৈখিক বিবর্ধন বের করতে হবে। আচ্ছা চলো এবার রৈখিক বিবর্ধনের ফর্মুলা কি অ্যাপ্লাই করো। রৈখিক বিবর্ধনের ফর্মুলা আমরা জানি যে যেটা দুটোই আছে সেটা দিয়ে রৈখিক বিবর্ধন বের করে নাও। প্রতিবিম্ব দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, ব্যাস। প্রতিবিম্ব দৈর্ঘ্য কত? 15 সেমি, আর বস্তুর দৈর্ঘ্য কত? 7.5 সেমি, তাহলে 2 করে দাও, তাহলে কত? 2, ব্যাস। রৈখিক বিবর্ধনের কোনো একক হয় না। ওকে, রৈখিক বিবর্ধন মানে হচ্ছে প্রতিবিম্ব দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। তাহলে প্রতিবিম্ব দৈর্ঘ্যও জানি 15 সেমি, বস্তুর দৈর্ঘ্যও জানি 7.5 সেমি, বসিয়ে দিলাম, 2 বেরিয়ে গেল। এবার দেখো এই দুটোর মধ্যে একটার মান আছে, একটার মান নেই, তার সঙ্গে আবার রৈখিক বিবর্ধনের রিলেশন আছে, তাহলে সেই রিলেশন ব্যবহার করে আমি বের করব। চলো রৈখিক বিবর্ধনের আরো একটা সম্পর্ক, প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তুর দূরত্ব। এবার রৈখিক বিবর্ধন অলরেডি বের করে নিয়েছি, মান কত? 2 বসিয়ে দাও। প্রতিবিম্ব দূরত্বটা জানি না, প্রতিবিম্ব দূরত্বের জায়গায় প্রতিবিম্ব দূরত্ব বসিয়ে দিলাম, ডিভাইডে বস্তু দূরত্ব আমরা জানি এই যে 12 সেন্টিমিটার, 12 বসিয়ে দাও। সুতরাং এখান থেকে পাচ্ছি, সুতরাং এখান থেকে দেখো পেয়ে গেলাম, কি পেয়ে গেলাম? প্রতিবিম্ব দূরত্ব সমান সমান কত হচ্ছে? 24 সেন্টিমিটার, ব্যাস। তাহলে প্রতিবিম্ব দূরত্ব 24 সেন্টিমিটার পেয়ে গেলাম, আর রৈখিক বিবর্ধন 2 পেয়ে গেলাম, ব্যাস হয়ে গেল। অঙ্কটা কিন্তু বহুবার তোমাদের প্র্যাকটিস করিয়েছি, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, চলো পরের প্রশ্ন দেখি। দেখো 4.5-এ সমান্তরাল কাঁচ ফলকের মধ্যে দিয়ে আলোকরশ্মির প্রতিসরণের রশ্মি চিত্র অঙ্কন করো।
আর প্রমাণ করো আপতিত আলোক রশ্মি ও এবং নির্গত আলোক রশ্মি পরস্পর সমান্তরাল। চলো ছবিটা এঁকে নিয়ে আগে দেখো, এখানে এটা একটা কাঁচ ফলক আমি আঁকলাম, সমান্তরাল কাঁচ ফলক যার এবিসিডি একটা আয়তাকার কাঁচের স্ল্যাব, যেখানে এবি সমান সিডি, এই এবি সমান সিডি এবং এবি আর সিডি পরস্পর সমান্তরাল। ঠিক আছে, এবি সমান সমান সিডি এবং এবি প্রপোর্শনাল টু সিডি। ঠিক আছে, আচ্ছা এখান থেকে একটা প্রথমে অবিলম্ব এঁকে নাও। প্রথমে একটা অবিলম্ব আমি এরকম ভাবে এঁকে নিলাম, একটা অবিলম্ব, ভালো করে বোঝার চেষ্টা করো, নিজেদেরও কিন্তু আঁকতে হবে। এইবার বায়ু থেকে একটা আলোক রশ্মি এসে এখানে আপতিত হলো, তাহলে এটা অবিলম্বের সঙ্গে I1 কোণ উৎপন্ন করলো ধরে নিলাম, আপতন কোণ, বুঝতেই পারছো, বায়ু থেকে এসে কাঁচ মাধ্যমে আপতিত হলো, তাহলে আপতন কোণ I1। এইবার বায়ু যে আলোক রশ্মিটা আপতিত হলো সেটা নাম দিলাম ধরো PQ, নাম দিলাম PQ। এবার কিউ, এই কিউ বিন্দু থেকে আলোক রশ্মি আবার প্রতিসৃত হয়ে অপর পৃষ্ঠ আর বিন্দুতে, দেখো অপর পৃষ্ঠ আর বিন্দুতে, এই যে আর বিন্দুতে প্রতিসৃত হলো, প্রতিসৃত হয়ে দ্বিতীয় পৃষ্ঠ থেকে আবার বায়ুতে নির্গত হলো। তাহলে এখানে অবিলম্ব, আরো একটা অবিলম্ব টানো এই জায়গাটায়, আরো একটা অবিলম্ব টানলাম, তাহলে এখানে যে অবিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করলো সেটা হচ্ছে I2। ঠিক আছে, আর ভেতরে এখানে R1 কোণ উৎপন্ন করেছে আর এখানে R2 কোণ উৎপন্ন করেছে, ভালো করে দেখার চেষ্টা করো। আর এই যে আলোক রশ্মিটা প্রথমে প্রবেশ করছিল সে যদি বাধা না পেত সে কোন পথে যেত? সে এই পথে যেত, তাই তো? তাহলে সে এই পথে যেত। তাহলে পুরো ব্যাপারটা দেখে নাও, পুরো ব্যাপারটা, তাহলে এটা হচ্ছে বায়ু মাধ্যম, এটা বায়ু মাধ্যম, এটা কাঁচ মাধ্যম, আবার বায়ু মাধ্যম, তার মানে আলোক রশ্মির কবার প্রতিসরণ হলো বলতো? দুবার প্রতিসরণ হলো, তাই না? আলোক দুবার প্রতিসরণ হলো, প্রথমে একবার এখানে এসে আপতিত হলো, প্রতিসৃত হলো, আবার এখান থেকে প্রতিসৃত হলো, তাহলে দুবার প্রতিসরণ হলো, একবার বায়ু থেকে কাঁচে আর একবার কাঁচ থেকে বায়ুতে। তাহলে প্রতিসরণ কবার? একবার বায়ু থেকে কাঁচ মাধ্যমে প্রতিসরণ হলো, এটা একবার, আর একবার কাঁচ থেকে কোথায়? বায়ুতে, তাই তো? দুবার। এইবার তাহলে এখানে বলছে সমান্তরাল কাঁচ ফলকের মধ্যে দিয়ে আলোক রশ্মির প্রতিসরণের রশ্মি চিত্র অঙ্কন করো, তাহলে রশ্মি চিত্র অলরেডি অঙ্কন করা হয়ে গেল। ক্লিয়ার? বোঝা গেল ব্যাপারটা? এবার এটা অবিলম্বটার নাম দিতে পারতে, এন কিউ তো এখানে রয়েছে, এন প্রাইম, এন কিউ এন প্রাইম, ঠিক আছে? আর এখানে প্রত্যেকটা নাম দিতে হবে, কিন্তু এখানে আর এস নাম দাও। এবার একটা পার্ট কমপ্লিট হয়ে গেল। এবার প্রমাণ করতে হবে যে আপতিত আলোক রশ্মি এবং নির্গত আলোক রশ্মি পরস্পর সমান্তরাল। চলো প্রমাণ করি। চলো এবার প্রমাণ করি। দেখো এই কিউ বিন্দুতে, তাহলে কিউ বিন্দুতে কি হচ্ছে? খুব ঠান্ডা মাথায় বোঝো, কিউ বিন্দুতে আপতন কোণ কত? লিখে নি এটা। কিউ বিন্দুতে আপতন কোণ I1 আর প্রতিসরণ কোণ কত? প্রতিসরণ কোণ কত? R1। এই যে আপতন কোণ I1 আর প্রতিসরণ কোণ R1। সুতরাং স্নেলের সূত্রানুযায়ী মিউ সমান সমান কত হবে? সাইন I1 বাই সাইন R1। যেখানে ধরে নিলাম মিউটা হচ্ছে বায়ু মাধ্যম সাপেক্ষে কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক, বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কি ধরলাম? মিউ। আচ্ছা, আবার আর বিন্দুতে আপতন কোণ কত? লিখে নাও। আর বিন্দুতে আপতন কোণ দেখতেই পাচ্ছ, এই যে আর বিন্দুতে আপতন কোণ R2, আর প্রতিসরণ কোণ, এই যে প্রতিসরণ কোণ I2, প্রতিসরণ কোণ সমান I2। সুতরাং এখানেও স্নেলের সূত্রানুযায়ী এবার একটা জিনিস দেখো, এখানে বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক যদি মিউ হয়, এখানে যেহেতু কাঁচ থেকে বায়ুতে প্রতিসৃত হচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে এখানে 1 বাই মিউ লিখবো, সমান সমান কত? সাইন R2 বাই সাইন I2। দেখো বুঝতে পারলে কিনা? সাইন আর বুঝতে পারলে কি? এখানে মিউ লিখলে এখানেও মিউ লিখলে তো হবে না, কারণ আমরা কি জানি?
যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক এক্স হলে বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক 1/x, এটা আমরা শিখে এসেছি। তাহলে এখানে দেখো প্রথমে আলোকরশ্মি বায়ু থেকে কাঁচে প্রতিষ্ঠিত হয়েছে, তখন মিউ ধরেছি, তাহলে দ্বিতীয়বার কাঁচ থেকে বায়ুতে প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে 1/μ হবে। তাহলে এটা 2 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এবার 1 গুণ 2 যদি করে দাও, 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ যদি গুণ করে দাও, তাহলে কি পাচ্ছি, sin I1 বাই sin R1 ইন্টু sin R2 বাই sin I2 সমান সমান মিউ ইন্টু 1/μ। তাহলে মিউ মিউ কেটে গেল, দ্যাট ইজ 1। সুতরাং এখান থেকে পেলাম, দেখো sin I1, তাহলে sin I1 বাই sin R1 সমান সরি ইন্টু sin R2 বাই sin I2 সমান সমান কত, 1। ওকে, এই দুটোর গুণফল 1 হয়ে গেল। এইবার খেয়াল করো তো এই জায়গাটা খেয়াল করো তো, এই যে দুটো এই সরলরেখাটা আর এই সরলরেখাটা পরস্পর সমান্তরাল, আর এইটা ছেদক, তাহলে এই দুটো কোণ পরস্পর কি কোণ, একান্তর কোণ। এই যে এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ। সুতরাং R1, যেহেতু R1 সমান সমান R2, দেখো এই R1 আর R2 এই দুটো কোণ সমান, তাহলে sin R2 বাই sin R1 একই হবে। সুতরাং এখান থেকে পাচ্ছি sin I1 বাই sin I2 সমান সমান 1, যেহেতু sin R1 সমান সমান sin R2। ক্লিয়ার? সুতরাং এখান থেকে পাচ্ছি sin I1 সমান সমান sin I2। বুঝতে পারলে? সুতরাং লিখতে পারি এখান থেকে I1 আর I2 কোণ সমান, I1 I2 কোণ সমান। তাহলে I1 I2 কোণ সমান, আবার R1 সমান সমান R2, তাহলে এই দুটো কোণ সব সমান হয়ে গেল। R1 সমান R2 তো আগেই দেখেছি, এখন দেখতে পেলাম প্রমাণ হলো I1 সমান I2। এখন এবার দেখো দুবার যেহেতু প্রতিসরণ হয়েছে, তাহলে আলটিমেটলি মোট চ্যুতি যেটা হবে I1 মাইনাস R1 মাইনাস I2 মাইনাস R2। তাহলে I1 মাইনাস I2 মাইনাস R1 মাইনাস R1 প্লাস R2, যাই হোক, তাহলে এটাও 0 হবে, এটাও 0 হবে, যেহেতু I1 সমান I2 এবং R1 সমান R2। ক্লিয়ার? তাহলে দেখা গেল চ্যুতি 0 হচ্ছে। তাহলে চ্যুতি 0 হওয়া মানে কি প্রমাণিত হলো? চ্যুতি 0 হওয়া মানে প্রমাণিত হলো যেখানে আলোকরশ্মি ও নির্গত আলোকরশ্মি পরস্পরের, আপতিত আলোকরশ্মি এবং নির্গত আলোকরশ্মি পরস্পরের সমান্তরাল। ক্লিয়ার? চলো, তাহলে প্রথমে আমি তোমাদের প্রতিসরণের রশ্মি চিত্র অঙ্কন করে দেখিয়ে দিলাম, তারপরে আমি তোমাদের প্রমাণ করে দিলাম স্নেলের সূত্র থেকে। প্রথম প্রতিসরণের ক্ষেত্রে স্নেলের সূত্র অ্যাপ্লাই করলাম, দ্বিতীয় প্রতিসরণের ক্ষেত্রে স্নেলের সূত্র অ্যাপ্লাই করলাম, করার পর একটা মান বেরোলো। তারপর আমি যেহেতু এই অবিলম্ব দুটো সমান্তরাল আর ছেদক, সেখান থেকে একান্তর কোণ দুটো সমান, সেখান থেকে প্রমাণ করে দিলাম যে R1 সমান R2। তারপরে দেখলাম আলটিমেটলি চ্যুতি কোণের জায়গায় মান বসিয়ে দেখলাম 0 হয়ে যাচ্ছে। তাহলে কোনো চ্যুতি হয়নি। তাহলে কোনো চ্যুতি হয়নি মানে আপতিত আলোকরশ্মি এবং নির্গত আলোকরশ্মি পরস্পরের সমান্তরাল। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন দেখি। চলো আরো একটি আলোকের চ্যাপ্টার থেকে অঙ্ক। অথবা বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2, বায়ু মাধ্যমে আপতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতি কোণ কত হবে নির্ণয় করো। চলো, বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2, তাহলে মিউ সমান সমান কত, √2 লিখে নাও। এবার আপতন কোণ I সমান সমান কত, 45 ডিগ্রি বলেই দিয়েছে। এবার আমরা কি জানি? আমরা একটু আগেই দেখলাম স্নেলের সূত্রানুযায়ী আমরা কি জানি, মিউ সমান সমান sin I বাই sin R। তাহলে মিউ সমান সমান √2, sin I কত, sin 45 ডিগ্রি ডিভাইডেড বাই sin R। সুতরাং sin R সমান সমান sin 45 ডিগ্রি ভ্যালু কত, sin 45 ডিগ্রি ভ্যালু হলো 1/√2, বসিয়ে দাও 1/√2, তাহলে 1/√2 ইন্টু √2, তার মানে 1/2। সুতরাং sin R সমান সমান 1/2, মানে এটাকে সাইন দিয়ে প্রকাশ করো, তাহলে কত হবে, 30 ডিগ্রি। সুতরাং R সমান সমান 30 ডিগ্রি। ঠিক আছে, প্রতিসরণ কোণ পেয়ে গেলাম। তাহলে আপতন কোণ আগেই জানতাম 45 ডিগ্রি, প্রতিসরণ কোণ পেয়ে গেলাম 30 ডিগ্রি। এবার সুতরাং চ্যুতি কোণ কত হয়, তাহলে চ্যুতি কোণ কত হবে, এবার বায়ু সাপেক্ষে আলোরশ্মি আপতন বায়ু থেকে, তাহলে বায়ু চ্যুতি কোণ হবে অবশ্যই, তাহলে যেটা বড়, তাহলে আপতন কোণ থেকে প্রতিসরণ কোণ অর্থাৎ 45 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ যাবে
বৃত্তের চ্যুতিকোণ কত? 15 ডিগ্রি। এরপর আরেকটা প্রশ্ন দেখো এর সঙ্গে জুড়ে রয়েছে, রশ্মি চিত্র অঙ্কন করো। এবার আলোক রশ্মিটা ভালো করে খেয়াল করো, তাই এটা একটা পার্ট হলো। ভালো করে খেয়াল করো, বায়ু থেকে কোনো ঘন মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে এটা অবিলম্বটা সবসময় ব্রেক লাইনে লেখাই ভালো। বেশ, এই মনে রেখো বায়ু থেকে, এটা হচ্ছে অবিলম্ব, বায়ু মাধ্যম থেকে আলোক রশ্মি যদি ঘন মাধ্যমে প্রবেশ করে, এটা হচ্ছে বায়ু মাধ্যম, আর এটা হচ্ছে কোনো ঘন মাধ্যম, সেটা কাঁচ হতে পারে, জল হতে পারে। তাহলে বায়ু থেকে কোনো আলোক রশ্মি ঘন মাধ্যমে প্রবেশ করলে মনে রেখো প্রতিষ্ঠিত রশ্মি অবিলম্বের দিকে সরে আসে। তাহলে এটা অবিলম্ব আর, এটা নাম দাও ও, এটা আর প্রাইম। আচ্ছা, এখানে আপতন কোণ হচ্ছে এইটা, এটা কত? 45 ডিগ্রি, এই যে বলেছিল। আর এটা প্রতিসরণ কোণ, এটা 30 ডিগ্রি, কমে গেছে, ঠিক আছে? তাহলে এটা আপতিত রশ্মি, এটা প্রতিষ্ঠিত রশ্মি। চলো নেক্সট প্রশ্ন দেখি। চলো 4.6 এ দেখো প্রথম পার্টটা রেড করা আছে, এটা স্কিপ করেছি আমি। চৌম্বক প্রবাহের সংজ্ঞা দাও, এটা প্রথমে আমি তোমাদের বলি, এটা এর আগে হয়নি, নতুন প্রশ্ন। চৌম্বক প্রবাহের সংজ্ঞা, চলো চৌম্বক প্রবাহের সংজ্ঞা। আচ্ছা, চৌম্বক প্রবাহের সংজ্ঞা হচ্ছে যে চৌম্বক ক্ষেত্রের কোনো বিন্দুতে, দেখো চৌম্বক ক্ষেত্রের কোনো বিন্দুতে, ভালো করে বুঝে নাও, সহজ ব্যাপার, আমি ছবি এঁকেও তোমাদের বুঝিয়ে দেবো। চৌম্বক ক্ষেত্রের কোনো বিন্দুতে বলরেখাগুলির সঙ্গে লম্বভাবে অবস্থিত যে কোনো ক্ষেত্রফল বিশিষ্ট একটি তল কল্পনা করলে, যে কোনো ক্ষেত্রফল বিশিষ্ট একটি তল কল্পনা করলে ওই তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট চৌম্বক বলরেখার সংখ্যাকে বলে চৌম্বক প্রবাহ। দেখো আমি একটা ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। চৌম্বক প্রবাহ, ওকে? দেখো ধরা যাক এটা একটা দ্বন্দ্ব চুম্বক, ধরে নাও এটা একটা দ্বন্দ্ব চুম্বক, আমি এখানে আঁকলাম দ্বন্দ্ব চুম্বক, বেশ। এবার এই দ্বন্দ্ব চুম্বকের এটা এস প্রান্ত, এটা এন প্রান্ত, ধরে নাও এস প্রান্ত এন প্রান্ত। এবার এখানে ধরো এই যে চৌম্বক ক্ষেত্র রয়েছে, তোমরা জানো চুম্বকের এরকম চৌম্বক ক্ষেত্র থাকে। এবার আমি ধরো এখানে একটা ক্ষেত্রফল কল্পনা করলাম, যে কোনো ক্ষেত্রফল বিশিষ্ট একটা তল কল্পনা করলাম এটা। এবার এই যে তলটার মধ্যে দিয়ে এই দেখো চৌম্বক বলরেখাগুলো অতিক্রম করছে, এই যে চৌম্বক বলরেখাগুলো এই যে অতিক্রম করছে। তাহলে কি বলছে? চৌম্বক ক্ষেত্রের কোনো বিন্দুতে বলরেখাগুলির সঙ্গে লম্ব, দেখো বলরেখা এইভাবে আছে আর ক্ষেত্রফল এইভাবে আছে, তাহলে লম্বভাবে অবস্থিত যে কোনো ক্ষেত্রফল বিশিষ্ট একটি তল কল্পনা করলে ওই তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট চৌম্বক বলরেখার সংখ্যাকে বলে চৌম্বক প্রবাহ। ব্যাস, তাহলে এখানে এই চৌম্বক বলরেখাগুলোর সঙ্গে লম্বভাবে এই ক্ষেত্রফল বিশিষ্ট একটা তল কল্পনা করেছি, ওই তলের মধ্যে দিয়ে যতগুলো চৌম্বক বলরেখা যাচ্ছে তার সংখ্যাকেই বলবো চৌম্বক বলরেখা, চৌম্বক প্রবাহ। ক্লিয়ার? আচ্ছা, চৌম্বক প্রবাহের এসআই একক, সিজিএস একক। চৌম্বক প্রবাহের এসআই একক আর কি একক? এসআই একক এবং সিজিএস একক। এসআই একক কি? এসআই একক হচ্ছে ওয়েবার, মনে রেখো চৌম্বক প্রবাহের এসআই একক ওয়েবার, এটাকে ডব্লিউবি দিয়ে প্রকাশ করা হয়। আর সিজিএস একক হচ্ছে ম্যাক্সওয়েল, মনে রেখো সিজিএস একক হচ্ছে ম্যাক্সওয়েল, এমএক্স। ক্লিয়ার? তাহলে চৌম্বক প্রবাহ কাকে বলে? চৌম্বক এসআই একক, সিজিএস একক বলে দিলাম। চলো নেক্সট প্রশ্ন যাই। চলো পরের প্রশ্ন। অথবা দেখো তড়িৎ পরিবাহীর উপর, এখানে তিনটে প্রশ্ন আছে। তড়িৎ পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়াজনিত একটি তড়িৎ যন্ত্রের নাম লেখো। একটি অ্যামমিটারকে কিভাবে ভোল্টমিটারে পরিণত করা যায়, আর তড়িৎ চুম্বকের চুম্বকত্ব কি কি উপায়ে বৃদ্ধি করা সম্ভব। তাহলে তিনটে পার্টের জন্য তিনটে মার্কিং করবো আমরা আলাদা আলাদা। প্রথমে তড়িৎ পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়াজনিত তড়িৎ যন্ত্র, সেটা বাল্য চক্র হতে পারে,
হতে পারে বৈদ্যুতিক মোটর, ঠিক আছে, বৈদ্যুতিক মোটর হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে কি হয়, তড়িৎ পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়াজনিত প্রভাব একটা থাকে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, বেশি কিছু কিছু প্রশ্নের অতিরিক্ত লেখার কোনো প্রয়োজন থাকে না। একটি অ্যামমিটারকে কিভাবে ভোল্টমিটারে পরিণত করা যায়? পরের প্রশ্নটা দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, ভীষণ ইম্পর্টেন্ট। একটি অ্যামমিটারকে কিভাবে ভোল্টমিটারে পরিণত করা যায়? ভালো করে দেখো, অ্যামমিটার কনভার্ট হবে কিসে? ভোল্টমিটারে। আমরা জানি অ্যামিটারের রোধ খুব নিম্ন থাকে, অ্যামিটারের জেনারেলি রোধ থাকে খুব নিম্ন, রোধ থাকে নিম্ন। এবার এই অ্যামিটারটাকে ভোল্টমিটারে কনভার্ট করতে গেলে কি করতে হবে? শর্তটা কি? শর্তটা হচ্ছে এই অ্যামিটারের সাথে, এই অ্যামিটারের সাথে উচ্চ রোধের একটি তার, উচ্চ রোধের একটি তার বা একটি উচ্চ রোধকে কি করতে হবে? শ্রেণী সমবায়ে যুক্ত করতে হবে, শ্রেণী সমবায়ে যুক্ত করতে হবে। ভালো করে দেখে নাও কি বলছি। এই অ্যামিটারের সঙ্গে একটা হাই রেজিস্ট্যান্স অ্যাড করতে হবে সিরিজে, তবেই সেটা ভোল্টমিটার হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল শর্তটা? এটা মাথায় রেখো। ক্লিয়ার? তাহলে অ্যামিটারকে ভোল্টমিটারে পরিণত করার শর্ত কি? অ্যামিটারের রোধ নিম্ন, এটার সঙ্গে একটা হাই রেজিস্ট্যান্স উচ্চ রোধ শ্রেণী সমবায়ে যুক্ত করতে হবে, তখন সেটা ভোল্টমিটারের মতন কাজ করবে। ক্লিয়ার? চলো, তারপরে আরো একটা পার্ট আছে, তিনটে 1 নম্বর করে। তড়িৎ চুম্বকের চুম্বকত্ব কি কি উপায়ে বৃদ্ধি করা সম্ভব? দেখো, তড়িৎ চুম্বকের চুম্বকত্ব বৃদ্ধি করার কতগুলো উপায় আমি লিখে দিচ্ছি এখানে। তাহলে উপায়গুলি হলো, একটা দুটো লিখলেই হবে, 1 নম্বর তো। এক হচ্ছে কুণ্ডলীর একক দৈর্ঘ্যে পাক সংখ্যা বাড়িয়ে, কুণ্ডলীর একক দৈর্ঘ্যে পাক সংখ্যা বাড়িয়ে। যদি এত কিছু মনে না থাকে, যদি শুধু লেখো যে তারের পাক সংখ্যা বাড়িয়ে, তাহলেই হবে, তাহলেও হবে, কোনো অসুবিধা নেই। কুণ্ডলীর একক দৈর্ঘ্যে পাক সংখ্যা বাড়িয়ে। 2 নম্বর হতে পারে কি? তড়িৎ প্রবাহ মাত্রার মান বৃদ্ধি করে। যদি তড়িৎ প্রবাহ মাত্রার মান বাড়িয়ে দিই, তাহলেও তড়িৎ চুম্বকের চুম্বকত্ব বৃদ্ধি পায়। তড়িৎ প্রবাহ মাত্রার মান বৃদ্ধি করতে হবে, বৃদ্ধি করে হতে পারে তড়িৎ প্রবাহ মাত্রার মান বৃদ্ধি করে, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে চৌম্বক ধারণ ক্ষমতা বেশি, অর্থাৎ চৌম্বক প্রবণতা তথা বেশি অথচ ধারণ ক্ষমতা কম এমন পদার্থ, অর্থাৎ চৌম্বক প্রবণতা বেশি, চৌম্বক প্রবণতা বেশি সম্পন্ন পদার্থ, চৌম্বক পদার্থ যেমন কাঁচা লোহা। চৌম্বক প্রবণতা বেশি সম্পন্ন পদার্থ, চৌম্বক পদার্থ যথা কাঁচা লোহা ব্যবহার করা যেতে পারে। কাঁচা লোহা ব্যবহার করলে তড়িৎ চুম্বকের চুম্বকত্ব বৃদ্ধি পায়। ক্লিয়ার? 3টে লেখার কোনো প্রয়োজন নেই, 2টো লিখে দিও, 1 নম্বর তো আছে। তাহলে এটার জন্য 1 নম্বর, এটার জন্য 1 নম্বর, এটার জন্য 1 নম্বর। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। দেখো 4.7 বলছে 480 ওহম রোধের, অর্থাৎ এখানে R সমান 480 ওহম, 480 ওহম রোধের একটি তড়িৎ যন্ত্রকে 240 ভোল্ট তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত করে, তাহলে ভোল্ট লিখে নাও, 240 ভোল্ট যুক্ত করে টানা 10 ঘন্টা চালালে, তাহলে টি এখানে কত? টি এখানে 10 ঘন্টা ব্যয়িত তড়িৎ শক্তি DOT এককে নির্ণয় করো। তাহলে প্রথমে ক্ষমতাটা বের করে নি। ক্ষমতা কি করে বের করব? তড়িৎ ক্ষমতা P সমান সমান আমরা জানি v²/r। সুতরাং P বের করে নাও, v² মানে 240 ইন্টু 240, আর R মানে কত? 480। ব্যাস, এটা P পেয়ে গেলাম। সুতরাং তড়িৎ শক্তি এবার বের করে নাও। তড়িৎ শক্তি কি করে বের করি আমরা? তড়িৎ শক্তি আমরা জানি P ইন্টু টি, তার মানে P কত? P 240 এক্ষুনি বের করলাম, ইন্টু 240/480, কাটাকুটিটা একবারেই করব। আর T সমান সমান কত ঘন্টা? 10 ঘন্টা। তাহলে এটা যেটা হলো, আচ্ছা Pটা এটা কিসে বের হলো? এটা ওয়াটে বের হলো। তাহলে এটা যেটা হবে সেটা হচ্ছে ওয়াট ঘন্টা। কিসে হবে? ওয়াট ঘন্টাই হবে। ক্লিয়ার? 0 0 কেটে গেল। ক্লিয়ার? এবার দেখো 0 0 কেটে গেলে এবার এর সঙ্গে কাটো, 48 এর সঙ্গে, 48 এর হাফ হচ্ছে 24, এটার হাফ
120, এটার আবার হাফ করো 12, আমি একদম সহজ করেই করছি, 12 দুগুণে 24, এটা 60, তাহলে 5, তাহলে উত্তর হচ্ছে 5 0 0 4 5 20, তাহলে 12, তাহলে 1200 ওয়াট ঘন্টা। 1200 ওয়াট ঘন্টা মানে একে 1000 দিয়ে ভাগ করো, তবে তো কিলোওয়াট ঘন্টায় যাবে। ব্যাস, তবে কিলোওয়াট ঘন্টায় এলো, তাহলে কত হলো 1.2 কিলোওয়াট ঘন্টা বা 1.2 বিওটি। ওকে, 1.2 বিওটি। ক্লিয়ার? বোঝা গেল? চলো আরেকবার বুঝিয়ে দিই কি করলাম, একটু ভালো করে আরেকবার বুঝিয়ে দিই। দেখো, আর এর মান দেওয়া আছে, রোধ আর ভোল্টেজ দেওয়া আছে, আর টি 10 ঘন্টা দেওয়া আছে। আচ্ছা, আমরা প্রথমে তড়িৎ ক্ষমতা বের করে নিলাম, পি সমান ভি স্কোয়ার বাই আর ফর্মুলা ইউজ করে, ভি স্কোয়ার বাই আর 240 240 বাই আর 480 এত ওয়াটে বেরোলো। এবার আমরা তড়িৎ শক্তি জানি পি ইন্টু, অর্থাৎ তড়িৎ ক্ষমতা ইন্টু সময়, তাহলে 240 480 ইন্টু 10 ঘন্টা বলে দিয়েছে এখানে, বের করে নিলাম। ব্যাস, 1.2 কিলোওয়াট বেরোলো, 1.2 কিলোওয়াট আওয়ার বেরোলো। আমরা জানি 1.2 কিলোওয়াট আওয়ার আর 1.2 বিওটি একই জিনিস, তাহলে বের করে নিলাম। আর একটা পার্ট দেখো ছোট্ট করে রয়েছে, এগুলো কিন্তু ভুল করে না, ছোট ছোট পার্ট ভালো করে ঠান্ডা মাথায় দেখতে হবে। দেখা গেল তুমি খেয়ালই করলে না, বাদ পড়ে গেল, এরকম ভাবে এরকম মার্কিং করবে। 1 বিওটি সমান কত জুল? 1 বিওটি সমান কত জুল? 1 বিওটি সমান কত জুল? 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। ওকে, 1 বিওটি সমান, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। 1 বিওটি সমান 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখি। চলো 4.8, একটি তেজস্ক্রিয় পরমাণুর কেন্দ্রতে 92টি প্রোটন আছে, 143টি নিউটন আছে। তাহলে প্রোটন আছে কটি? 92টি। আর নিউটন আছে কটি? 143টি। একে একটি তাপীয় নিউট্রন দ্বারা আঘাত করলে যে পারমাণবিক বিক্রিয়াটা সংঘটিত হবে তা লেখো। ওকে, কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ায় নক্ষত্রদের শক্তির উৎস? দেখো, তাহলে এর ভর সংখ্যা কত হবে লিখে নিই। ভর সংখ্যা হবে 92 প্লাস 143। তোমরা জানো প্রোটন আর নিউট্রনের যোগফলই ভর সংখ্যা, তাহলে কত হচ্ছে 5 3 2। তাহলে পাওয়া গেল যে পারমাণবিক সংখ্যা 92 এবং ভর সংখ্যা 235, অর্থাৎ ইউরেনিয়ামের কথা বলছে, বোঝা গেল ইউরেনিয়াম 92 235। তার মানে পরিষ্কার এটা নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার কথা বলছে। তাহলে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া, তাহলে নিউক্লিয়, আবার নিউটন দ্বারা আঘাত, সেটা দিয়েও বোঝা যাচ্ছিল নিউটন দ্বারা আঘাত কোন ক্ষেত্রে করা হয়, বিভাজন বিক্রিয়াতেই করা হয়, নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। ওকে, চলো নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার সংজ্ঞাটা লিখে নিই, এই সংগঠিত বিক্রিয়াটা লিখে নিই, ইউ 92 235, এইভাবেই তো লেখা হয়। একে একটা নিউটন দ্বারা আঘাত করা হলো N01, তাহলে কি তৈরি হলো? তাহলে প্রাথমিকভাবে তৈরি হলো, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয় ইউ 92 236। কেন থার্ড ব্র্যাকেট? এটা অত্যন্ত অস্থায়ী একটা সংযুক্ত নিউক্লিয়াস, এটা অত্যন্ত অস্থায়ী সংযুক্ত নিউক্লিয়াস। সঙ্গে সঙ্গে ভেঙে গিয়ে দুটো সমভরের পরমাণু উৎপন্ন করে, একটা হচ্ছে বেরিয়াম আর একটা হচ্ছে ক্রিপ্টন। বেরিয়ামের হচ্ছে 56 141, আর ক্রিপ্টনের 36 92। সেই সঙ্গে আরো 3টে নিউট্রন উৎপন্ন করে এবং উৎপন্ন করে প্রচুর পরিমাণে শক্তি। ভালো করে দেখে নাও, বলেছে এখানে যে পারমাণবিক বিক্রিয়াটি সংঘটিত হবে তা লেখো। ওকে, তাহলে দেখো এখানে নিউটন দ্বারা, তাহলে ইউ 92 235 প্রথমে বের করে নিয়েছিলাম, তাকে নিউটন দ্বারা আঘাত করা হলো। প্রথমে একটা অস্থায়ী সংযুক্ত নিউক্লিয়াস তৈরি হয়, সেটা খুব অস্থায়ী হওয়ার জন্য সঙ্গে সঙ্গে ভেঙে গিয়ে প্রায় সমভরের বেরিয়াম ক্রিপ্টন দুটো পরমাণু হালকা মৌলের নিউক্লিয়াস উৎপন্ন করে, সেই সঙ্গে আরো 3টি নিউটন উৎপন্ন করে আর প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে। ব্যাস, হয়ে গেল। একটা পার্ট কমপ্লিট। এই পার্টটা এরকম, মূলত গ্রুপ বিতে কিন্তু এরকম সাইন তোমাদের ইউজ করতে হবে, কারণ গ্রুপ বিতে অনেক ছোট ছোট প্রশ্ন থাকে, সেগুলো কিন্তু অনেক সময় পরীক্ষার খাতা যিনি দেখেন তার চোখ এড়িয়ে যেতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। সেই জন্য তোমার উচিত এইভাবে মার্কিং করে দেওয়া, যাতে তাদের চোখে সহজেই পড়ে। কোন ধরনের, সচরাচর হয় না, তবু তোমার দিক থেকে কর্তব্য হচ্ছে এইগুলো করে দেওয়া। কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া নক্ষত্রদের শক্তির উৎস? অবশ্যই নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। ওকে, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া নক্ষত্রদের শক্তির উৎস।
এই যে সূর্যের বিপুল শক্তির উৎস কি? নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। সেখানে হাইড্রোজেন হিলিয়ামে তৈরি হয়, তাই তো? হাইড্রোজেন পরমাণু কিসে তৈরি হয়? এখানে যেমন ভারী থেকে হালকা, ওখানে হালকা থেকে ভারী। হাইড্রোজেন পরমাণু যুক্ত হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস উৎপন্ন করে এবং হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি উৎপন্ন করে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। যা পরের প্রশ্ন চলো দেখি কি আছে। চলো পরে অথবা এই প্রশ্ন দেখো, এখানেও দুটো প্রশ্ন রয়েছে। প্রথমে বলছে তেজস্ক্রিয়তা পরমাণু কেন্দ্রকের অভ্যন্তরীণ ঘটনা, এর সপক্ষে দুটি যুক্তি দাও, আর তেজস্ক্রিয় বিঘটনের এসআই এককটি লেখো। চলো এসআই একক হবে, এসআই এককটি লেখো। ওকে, চলো প্রথম প্রশ্নের উত্তর। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আমি বুঝিয়ে দিচ্ছি, ভালো করে নোট করে নিও, খাতায় ভালো করে বুঝে নাও। চলো দুটি যুক্তি দিতে হবে। প্রথম যুক্তি, তেজস্ক্রিয়তা যে পরমাণুর অভ্যন্তরীণ ঘটনা, তার প্রথম যুক্তিটা কি? না, আমি কি করলাম, আমি 1 গ্রাম রেডিয়াম নিলাম, 1 গ্রাম রেডিয়াম নিলাম এবং তারপরে কি করলাম, 1 গ্রাম রেডিয়ামকে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি করলাম, রেডিয়াম ক্লোরাইড উৎপন্ন করলাম। ভালো করে দেখো, উৎপন্ন করলাম। ক্লিয়ার? তাহলে 1 গ্রাম রেডিয়াম এবং 1 গ্রাম রেডিয়ামকে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে রেডিয়াম উৎপন্ন করলাম। দেখলাম যে শুধু রেডিয়ামের তেজস্ক্রিয়তার মাত্রা ও প্রকৃতি উৎপন্ন রেডিয়াম ক্লোরাইডের সাথে সমান। ওকে, তাহলে বোঝা গেল ব্যাপারটা। শুধু রেডিয়াম আর রেডিয়াম যখন ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে রেডিয়াম ক্লোরাইড উৎপন্ন করলো, দুজনারই তেজস্ক্রিয়তা কিন্তু সেম। তাহলে কেন? তার মানে রেডিয়াম, আমরা কি জানি, রেডিয়াম যখন ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করবে তার ইলেকট্রনীয় গঠনের পরিবর্তন হয়ে যায়। কোনো একটা মৌল যখন অপর একটা মৌলের সঙ্গে বিক্রিয়া করে নতুন একটা যৌগ গঠন করে, তার নিউক্লিয়াসের কিন্তু পরিবর্তন হয় না, পরিবর্তন হয় কিন্তু তার ইলেকট্রনীয় কাঠামোর। তাহলে এখানে ইলেকট্রনীয় কাঠামোর পরিবর্তন ঘটলেও তেজস্ক্রিয়তার কোনো পরিবর্তন ঘটছে না। তাহলে এখান থেকে কি সিদ্ধান্তে আসতে পারি? তেজস্ক্রিয়তা ইলেকট্রনীয় ঘটনা নয়, তেজস্ক্রিয়তা নিউক্লিয় ঘটনা, অর্থাৎ তেজস্ক্রিয়তা পরমাণু কেন্দ্রকের অভ্যন্তরীণ ঘটনা। তাহলে এটা একটা যুক্তি, তাই তো? ব্যাপারটা বোঝা গেল তো? তাহলে নতুন যৌগ উৎপন্ন করলে যদি ইলেকট্রনীয় ঘটনা হতো, তাহলে নতুন উৎপন্ন যৌগ গঠন করার পর তেজস্ক্রিয়তার প্রকৃতি আর মাত্রা সব চেঞ্জ হয়ে যেত, কিন্তু সেটা চেঞ্জ হয়নি। তাহলে সেখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি তেজস্ক্রিয়তা পরমাণুর অভ্যন্তরীণ ঘটনা। আচ্ছা, দ্বিতীয় যুক্তি কি? দ্বিতীয় যুক্তি হচ্ছে, আমরা কি জানি যে নিউক্লিয়াসে কি হয়, নিউট্রন কণা কিসে পরিণত হয়? প্রোটন আর ইলেকট্রন কণায় রূপান্তরিত হয়। নিউক্লিয়াসে। এবং এই ইলেকট্রন কি হয়, বিটা কণা রূপে নির্গত হয়। ভালো করে বুঝে নাও, বিটা কণা রূপে নির্গত হয়। আর এই প্রোটনটা থাকে, তাহলে প্রোটন চেঞ্জ হওয়ার জন্য নতুন মৌলের সৃষ্টি হয়, তাই তো? তাহলে নিউক্লিয়াসের ঘটনাটা ঘটে। আবার বুঝে নাও, পরমাণুর নিউক্লিয়াসে যারা তেজস্ক্রিয় পদার্থ, তাদের নিউক্লিয়াসে কি হয়, নিউট্রন চেঞ্জ হয়ে একটা প্রোটন একটা ইলেকট্রন উৎপন্ন করে। এই ইলেকট্রনটা কি রূপে বেরিয়ে গেল? বিটা কণা রূপে বেরিয়ে গেল, ঠিক আছে? তাহলে থাকলো পরে প্রোটন। তাহলে প্রোটন সংখ্যা চেঞ্জ হওয়ার ফলে কি হচ্ছে, প্রোটন সংখ্যা চেঞ্জ হয়, একটা নতুন প্রোটন উৎপন্ন হওয়ার পরে, যে কারণে বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যা এক বেড়ে, তাহলে একটা প্রোটন সংখ্যা চেঞ্জ হওয়ার ফলে নতুন মৌলের সৃষ্টি হচ্ছে, তাই তো? কিন্তু এইটা যদি এমন হতো ইলেকট্রনীয় ঘটনা, তাহলে কোনো একটা তেজস্ক্রিয় মৌলের পরমাণুর ইলেকট্রনীয় পক্ষ থেকে ইলেকট্রন নির্গত হলে কি হতো? ইলেকট্রন নির্গত হলে সেটা ক্যাটায়ন উৎপন্ন করত মাত্র, তাছাড়া কিচ্ছু হতো না। অর্থাৎ সে একটা ইলেকট্রন বের করে দিল, তাহলে কি হলো, A+, একটা ক্যাটায়ন উৎপন্ন করতো মাত্র, তাই না? তাহলে তাছাড়া তো কিছু না, নতুন মৌল সৃষ্টি হওয়ার তো কোনো প্রশ্নই নেই। তোমরা তো জানো যে কোনো মৌলের পরমাণুর ইলেকট্রন নির্গত হয়ে গেলে সেটা একটা ক্যাটায়ন অর্থাৎ আয়ন উৎপন্ন করে, নতুন মৌলের সৃষ্টি হয় না। তাহলে এটাও একটা যুক্তি। তাহলে তেজস্ক্রিয় কণা নির্গত হলে নতুন মৌলের সৃষ্টি হয়, তার মানে অবশ্যই
তেজস্ক্রিয় পদার্থের নির্গমনটা ইলেকট্রন কাঠামো থেকে হয় না, কোথা থেকে হয়? তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াস থেকে। তাহলে সুন্দর করে দুটো যুক্তি আমি তোমাদের দিলাম এবং সুন্দর করে বুঝিয়ে দিলাম, তোমরা লিখে নিও। আর একটা দেখো এর সঙ্গে প্রশ্ন আছে, তেজস্ক্রিয় বিঘটনের এসআই এককটি লেখো। এসআই একক হচ্ছে বেকারেল। তেজস্ক্রিয় বিঘটনের এসআই একক কি? তেজস্ক্রিয় বিঘটনের এসআই একক হচ্ছে বেকারেল, মনে রেখো। হ্যাঁ, চলো পরের প্রশ্নে চলো। দেখো 4.9 দীর্ঘ পর্যায় সারণীর 16 নম্বর শ্রেণীর প্রথম তিনটি মৌল হলো অক্সিজেন, সালফার, সেলেনিয়াম। এদের পারমাণবিক ব্যাসার্ধের অর্ধক্রমে, তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে এবং আয়নাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও। চলো, আচ্ছা, শ্রেণী বরাবর রয়েছে। আমি তোমাদের যখন বুঝিয়েছিলাম তখন তোমাদের বুঝিয়েছিলাম যে পর্যায় বরাবর, শ্রেণী বরাবর বিভিন্ন ধর্মের কিভাবে পরিবর্তন হয়। এখন দেখো দীর্ঘ পর্যায় সারণী 16 নম্বর শ্রেণীর কথা বলেছে। এখন শ্রেণী বরাবর বিভিন্ন ধর্মের যে স্বাভাবিক পরিবর্তন হয় এখানেও তাই হবে। তাহলে আলটিমেটলি এখানে ব্যাপারটা বোঝাতে চাইছি যে পার্টিকুলার কোনো শ্রেণী নয়, সেটা 10 নম্বর শ্রেণী, 12 নম্বর শ্রেণী হোক, 15 নম্বর শ্রেণী হোক, 18 নম্বর শ্রেণী হোক, 1 নম্বর শ্রেণী হোক, ধর্মের পরিবর্তন কিন্তু সব শ্রেণীতে মোটামুটিভাবে একই হবে। ঠিক আছে, তাহলে স্বাভাবিকভাবে এই ধর্মগুলো যে তিনটে ধর্মের কথা বলেছে এদের শ্রেণী বরাবর পরিবর্তন কি হয় তা সেটা যে সম্বন্ধে যদি আমাদের ধারণা পরিষ্কার থাকে তাহলে এটাও লিখতে পারবো। তাহলে উপর থেকে লেখো অক্সিজেন, সালফার আর সেলেনিয়াম বেশ শ্রেণী বরাবর রয়েছে, তাই তো, উপর থেকে নিচ বরাবর রয়েছে। তাহলে প্রথমে যদি পারমাণবিক ব্যাসার্ধ আমি বোঝাই, তোমাদের আমি কি বুঝিয়েছিলাম একটু মনে করার চেষ্টা করো তো। পারমাণবিক ব্যাসার্ধ উপর থেকে নিচ বরাবর কি হয়? আমি তোমাদের বুঝিয়েছিলাম যে যে কোনো পর্যায়ের এই যে কোনো শ্রেণীর পারমাণবিক ব্যাসার্ধ উপর থেকে নিচ বরাবর কিভাবে চেঞ্জ হয়, যত নিচে নামা যায় পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তাহলে স্বাভাবিকভাবে এটা সবার উপরে রয়েছে, এটা মাঝখানে, এটা একদম নিচে রয়েছে। তাহলে যত নিচে নামবো পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। এবার পারমাণবিক ব্যাসার্ধের অধক্রমে লিখতে বলেছে। তাহলে অধক্রমে লিখলে পাই, অধক্রমে মানে বেশি থেকে কম, অধক্রমে লিখলে পাই। সাজাতে বলেছে, শুধু ব্যাখ্যা কিন্তু চাইনি, তাহলে শুধু সাজাতে বলেছে, সাজাবে ঠিক অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন। তাহলে তিনটে ধর্ম দিয়েছে এক এক করে, তাহলে অধক্রমে সাজালে কি পাবো? অধক্রমে সব থেকে বড় হচ্ছে সেলেনিয়াম, তারপরে সালফার, তারপরে অক্সিজেন। তুমি এখানে গ্রেটার দেন চিহ্ন দিতেও পারো, নাও পারো। অনেকে যেহেতু অধক্রম কথাটা আমি লিখে দিলাম তাই আর গ্রেটার দেন দেওয়ার দরকার নেই। ঠিক আছে, যদি অধক্রম উধক্রম তুমি উল্লেখ করে দিচ্ছ তাহলে আর গ্রেটার লেস দেন লিখবে কেন? আচ্ছা, দ্বিতীয় ধর্মে চলো। দ্বিতীয় ধর্মে কি বলেছে, কারণ আমরা জানি, আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা শ্রেণী বরাবর কি বলেছিলাম একটু মনে করার চেষ্টা করো, বা তোমরা কি জানো তড়িৎ ঋণাত্মকতার অর্ডার কি হয়? যত নিচে নামা যায়, যত নিচে নামা যায় তড়িৎ ঋণাত্মকতা বাড়ে না কমে? আমি তোমাদের বলেছিলাম যত নিচে নামা যায় শ্রেণী বরাবর, শ্রেণী বরাবর উপর থেকে নিচে কি হয়? উপর থেকে নিচে তড়িৎ ঋণাত্মকতা কি হয়? কমে, তড়িৎ ঋণাত্মকতা কমে। সুতরাং এখানে অক্সিজেনের সব থেকে বেশি কি বলছে? ঊর্ধ্বক্রমে লিখতে বলেছে সব থেকে বেশি। তাহলে সেলেনিয়াম, তাহলে এখানে লিখে দাও, তাহলে ঊর্ধ্বক্রমে লিখলে পাই। ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, তাহলে সব থেকে কম সেলেনিয়ামের, তারপর সালফারের, তারপর অক্সিজেনের। বোঝা গেল? আমি যেহেতু ঊর্ধ্বক্রমে লিখে দিলাম, গ্রেটার দেন লেখার দরকার নেই, লেস দেন লেখার দরকার নেই। তাহলে শ্রেণী বরাবর, তাহলে উপরে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি, তার থেকে কম সালফারের, তার থেকে কম সেলেনিয়ামের। ওকে, আর একটা আছে আয়োনাইজেশন শক্তি। চলো, আয়োনাইজেশন শক্তি, এটাও আমি বুঝিয়ে দিচ্ছি। আয়োনাইজেশন শক্তি, আয়োনাইজেশন শক্তি হচ্ছে যে কোনো পরমাণুর বাইরের কক্ষপথের ইলেকট্রনকে নির্গত করতে প্রয়োজনীয় শক্তি। এখানে দেখো, তাহলে যত নিচে নামছে তত পরমাণুগুলো আকারে বড় হচ্ছে। তাহলে আকারে বড় হচ্ছে মানে নিউক্লিয়াস থেকে দূরে থাকছে, ফলে ইলেকট্রনকে বের করতে শক্তি কি দিতে হবে? কম দিতে হবে। কারণ এই ইলেকট্রন যত দূরে চলে যাচ্ছে সেই ইলেকট্রনগুলোর উপর নিউক্লিয়াসের আকর্ষণ কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটাও দেখো ঊর্ধ্বক্রম। তাহলে সব থেকে কম শক্তি দিতে হবে কার ক্ষেত্রে? সেলেনিয়ামের ক্ষেত্রে। আর সব থেকে বেশি শক্তি দিতে হবে অক্সিজেনের ক্ষেত্রে। তাহলে এটাও ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে এটাও ঊর্ধ্বক্রমে সাজালে পায়। তাহলে এর ক্ষেত্রে ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, তাহলে সব থেকে আয়োনাইজেশন শক্তি কম সেলেনিয়াম, সালফার, অক্সিজেন, এটারও তাই। ক্লিয়ার? বোঝা গেল? চলো পরের প্রশ্নে যাই। আচ্ছা, এবার অথবাই দেখো এখানে বিভিন্ন মৌল দিয়েছে আর তাদেরকে কোন ক্ষমতার ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাবো সেই নির্দেশ দিয়েছে। এখানে ব্যাখ্যার কিন্তু কোনো প্রয়োজন নেই। প্রথমে 1 নম্বর শুধু সাজিয়ে দেবে, ফুল মার্কস পেয়ে যাবে। সাজাও বলেছে, দেখো প্রত্যেকটা জায়গায় সাজাও।
কারণ প্রত্যেকটা কত নম্বর করে, প্রত্যেকটা 1 মার্কস করে, টোটাল কত আছে 3 নম্বর। ঠিক আছে, ঠিকঠাক করে সাজালেই 1 নম্বর পেয়ে যাবে। তাহলে জারণ ক্ষমতার ঊর্ধ্ব, তবে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রমে সব থেকে কম। জারণ ক্ষমতা মানে যে অপরকে জারিত করে, ভালো করে বুঝে নাও। জারণ ক্ষমতা মানে যে অপরকে জারিত করে নিজে বিজারিত হয়, মানে যার ইলেকট্রন বিজারিত হওয়া মানে আবার কি ইলেকট্রন গ্রহণ করা। তার মানে যার ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা যত বেশি তার জারণ ক্ষমতা তত বেশি, তাই না? জারণ ক্ষমতা মানে যে অপরকে জারিত করছে, অপরকে জারিত করছে কিন্তু নিজে বিজারিত হচ্ছে। নিজে বিজারিত হওয়া মানে ইলেকট্রন গ্রহণ করা। তাহলে যার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা সব থেকে বেশি তার জারণ ক্ষমতা সব থেকে বেশি। সব থেকে বেশি ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা কার? এফ এর, তারপর সিএল, তারপর বিআর, তারপর আর, অর্থাৎ জারণ ক্ষমতা সব থেকে কম কার? আয়োডিনের। আর সব থেকে বেশি কার? ফ্লোরিনের। আবার বিজারণ ক্ষমতা সব থেকে বেশি কার? আয়োডিনের। সব থেকে কম কার? ফ্লোরিনের। জারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। সব থেকে কম কার আছে? সব থেকে কম আয়োডিন। তারপরে তাহলে এটা লেস দ্যান দিয়ে দাও, তারপরে আয়োডিন, তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন, তারপরে ফ্লোরিন। বেশ বোঝা গেল? তাহলে এটা ঊর্ধ্বক্রমে লিখলাম, যেহেতু এখানে ঊর্ধ্বক্রম কথাটা লিখিনি তাই আমি লেস দ্যান দিয়ে দিলাম। বোঝা গেল? চলো 2 নম্বর। লেস দ্যান দেওয়ার অর্থ কি? যত এদিকে যাচ্ছে এফ আই লেস দ্যান বিআর মানে বিআর এর আয়ের থেকে বেশি, আবার বিআর লেস দ্যান সিএল মানে সিএল এর বিআর এর থেকে বেশি, সিএল লেস দ্যান এফ মানে এফ এর সিএল এর থেকে বেশি। আচ্ছা, ক্যালসিয়াম, বেরিলিয়াম, স্ট্রনসিয়াম, ম্যাগনেসিয়ামকে বিজারণ ক্ষমতা নিম্নক্রমে সাজাও। একই কথা। বিজারণ ক্ষমতা মানে কি? যে অপরকে বিজারিত করে কিন্তু নিজে জারিত হয়। নিজে জারিত হওয়া মানে কি? নিজে জারিত হওয়া মানে ইলেকট্রন বর্জন করা, তাই তো? নিজে জারিত হওয়া মানে ইলেকট্রন বর্জন করা। এখন দেখতে হবে এই যে 4টে মৌল দিয়েছে এদের কার, তাহলে বিজারণ ক্ষমতা কি বললাম? অপরকে নিজে জারিত হওয়া। জারিত হওয়া মানে ইলেকট্রন, তাহলে কার ইলেকট্রন বর্জন করার ক্ষমতা সব থেকে বেশি তার বিজারণ ক্ষমতা সব থেকে বেশি। ক্লিয়ার? যার ইলেকট্রন বর্জন করার ক্ষমতা যত বেশি হবে তার বিজারণ ক্ষমতা তত বেশি হবে। চলো দেখি। এবার দেখো, ক্যালসিয়াম, বেরিয়াম, স্ট্রনসিয়াম, ম্যাগনেসিয়াম এরা কিন্তু শ্রেণী বরাবর আছে। কিরকম একটু লিখে দিই, সাজিয়ে লিখে দিই। বেরিলিয়াম সবার উপরে আছে, তার নিচে রয়েছে ম্যাগনেসিয়াম। এটা বুঝতে, এইটা জানতে হয়, এটা ধরলেই সব হয়ে যায়। তাহলে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম হয়ে গেল, তার নিচে আছে ক্যালসিয়াম, তার নিচে আছে স্ট্রনসিয়াম। ঠিক আছে, এটা কি বরাবর আছে? এটা শ্রেণী বরাবর আছে। বেশ, এবার শ্রেণী বরাবর থাকলে আমরা কি জানি? উপর থেকে যত নিচে নামে তত পরমাণুর আকার তত বড় হয়, এই তো জানি, আকার বড় হয়। তাহলে যত বড় হবে, বিজারণ ক্ষমতা কি বললাম? অপরকে বিজারিত করা, নিজে জারিত ইলেকট্রন বর্জন করা। যত বড় হয় তার ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বাড়ে। তাহলে সব থেকে বিশেষ বিজারণ ক্ষমতা কার হবে? স্ট্রনসিয়ামের। আর সব থেকে কম কার হবে? বেরিলিয়ামের। তাহলে নিম্নক্রমে, তার মানে স্ট্রনসিয়াম নিম্নক্রম মানে বড় থেকে ছোট, স্ট্রনসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম। ওকে, চলো নেক্সট 3 নম্বর প্রশ্ন। বলছে সোডিয়াম, লিথিয়াম, রুবিডিয়াম, পটাশিয়ামকে আয়নায়ন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও। এরা কি বরাবর আছে? এরা কি বরাবর আছে? এরাও শ্রেণী বরাবর আছে। শ্রেণী বরাবর একটু সাজিয়ে লিখি। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, তোমরা জানো এটা, এটা শ্রেণী বরাবর রয়েছে। দেখো লিথিয়াম সাজিয়ে লিখলাম, এলোমেলো ছিল সাজিয়ে লিখলাম। এবার এদের ক্ষেত্রেও তাই, যত নিচে যাচ্ছে আস্তে আস্তে পরমাণুর আকার বড় হচ্ছে। আয়নন শক্তি, পরমাণু যত আকারে বড় হয়, আগেরটাতেও দেখালাম, যত বড় হয় আয়নন শক্তি কমে। তাহলে সব থেকে বেশি আয়নন শক্তি কার? লিথিয়ামের। তার থেকে কমে গেল এর, তার থেকে আরো কমে গেল এর, তার থেকে আরো কমে গেল এর। তাহলে ঊর্ধ্বক্রমে সাজা, ঊর্ধ্বক্রমে, তাহলে ছোট থেকে বড়। তাহলে আয়নন শক্তি ছোট, সব থেকে কম কার? এর। তার মানে এটা আগে লিখতে হবে, ঊর্ধ্বক্রম বলেছে, ঊর্ধ্বক্রম। তাহলে এর আগে লিখলাম, লেস দেন দাও, তারপর পটাশিয়াম, তারপর সোডিয়াম, তারপর লিথিয়াম। যেহেতু ঊর্ধ্বক্রমে বলেছে তাই আমি এইভাবে লিখলাম। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। চলো নেক্সট 4.10। কপার তড়িৎদ্বার সহ কপার সালফেটের জলীয়দ্রবণ পরিবেশন করে ফলাফল কি হবে? ক্যাথোড অ্যানোড বিক্রিয়া সহ। এটা বহুবার তোমাদের সমাধান করে দিয়েছি, যে কারণে এই প্রশ্নটা আমি স্কিপ করলাম। ঠিক আছে, তবু একটু বলে দিই। এখানে ক্যাথোড তড়িৎদ্বার ক্রমশ মোটা হয় আর অ্যানোড তড়িৎদ্বার ক্রমশ ক্ষয়ে যায়। হ্যাঁ, ক্যাথোড বিক্রিয়া অ্যানোড বিক্রিয়া দেখে নিও। আর জলীয় দ্রবণের বর্ণের গাঢ়ত্ব একই থাকে, কারণ দ্রবণে কপার আয়নের গাঢ়ত্ব সর্বদা একই থাকে। ঠিক আছে, ক্যাথোড অ্যানোড বিক্রিয়া দেখে নিও। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন দেখো, অসওয়াল্ড পদ্ধতিতে অ্যামোনিয়ার অনুঘটকীয় জারণ পদ্ধতিতে কি হয়? নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির বিভিন্ন ধাপের বিক্রিয়াগুলি শর্ত সহ সমিত সমীকরণগুলি লেখো। ওকে, চলো তাহলে প্রথম ধাপ, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা আর স্পর্শ পদ্ধতি দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবার পরীক্ষায় আসতে পারে একটা। স্পর্শ পদ্ধতি এবং অসওয়াল্ড পদ্ধতি যে কোনো একটা আসতে পারে, ভালো করে রেডি করে রেখো। প্রথম ধাপের বিক্রিয়াটা লিখে দিচ্ছি উইথ শর্ত, 4NH3 প্লাস 5O2। এই শর্তগুলো অ্যারোর উপরে লিখব। ঠিক আছে,
শর্তগুলো অ্যারোর উপরে লিখবো। কি লিখলাম? প্ল্যাটিনাম বা প্ল্যাটিনাম রোডিয়াম তারজালি, প্ল্যাটিনাম রোডিয়ামটাই লেখো, এটাই বেশি লেখা হয়। প্ল্যাটিনাম রোডিয়াম তারজালি, আর নিচে টেম্পারেচার দেওয়া হয় কত? 700 থেকে 800, প্রত্যেকটা কিন্তু লিখতে হবে, একটাও বাদ দেওয়া যাবে না। 5 to 7 ATM চাপ, ঠিক আছে। আর অনুঘটক ব্যবহার করা হয় এখানে, তাহলে এই ব্যবহার করে আলটিমেটলি তৈরি করা হচ্ছে 4NO + 6H2O। তাপ উৎপন্ন তাপ তুমি লিখতেও পারো নাও পারো, 4NO। এইবার দ্বিতীয় ধাপ, দেখো প্রত্যেকটা ধাপ কিন্তু 1 নম্বর করে আছে, 3টে ধাপ এখানে হবে, প্রত্যেকটা 1 নম্বর করে, মোট 3 নম্বরের প্রশ্ন তোমরা জানো গ্রুপ ডিতে। দ্বিতীয় ধাপে কি হলো দেখো, তাহলে একটা যদি দুটো ধাপ লেখো 2 পাবে, একটা ধাপ লিখলে 1 পাবে, এমন ভেবো না যে 3টেই লিখতে হবে তবেই ফুল মার্কস পাবে। প্রতিটা ধাপের জন্য তুমি পাচ্ছ কত? 1 মার্কস। চলো এবার দ্বিতীয় ধাপটা লেখো। দ্বিতীয় ধাপে এই যে NO উৎপন্ন হলো, সেই 2NO আবার অক্সিজেন দ্বারা জারিত হলো, এক্ষেত্রে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উৎপন্ন করলো নাইট্রোজেন ডাইঅক্সাইড। ক্লিয়ার? এই এবার তৃতীয় ধাপ, এবার দেখো তৃতীয় ধাপ, 3টে ধাপ বলেছিলাম। এই তৃতীয় ধাপে কি করলো? এই নাইট্রোজেন ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে আলটিমেটলি তৈরি করলো 2HNO3 প্লাস NO। যাই হোক, আলটিমেটলি নাইট্রিক অ্যাসিড তৈরি হলো। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে কি হলো ভালো করে দেখো। প্রথম ধাপে অ্যামোনিয়া অক্সিজেন দ্বারা জারিত হয়ে, এই শর্তগুলো এখানে লিখে দিয়েছি, নাইট্রিক অক্সাইড উৎপন্ন করলো। দ্বিতীয় ধাপে নাইট্রিক অক্সাইড অক্সিজেন দ্বারা জারিত হয়ে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করলো। তৃতীয় ধাপে নাইট্রোজেন ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করলো। জাস্ট সমীকরণ 3টে লিখলেই কিন্তু 3 মার্কস পাবে। একটা লিখলে 1 পাবে, দুটো লিখলে 2 পাবে, 3টে লিখলে 3 পাবে। অর্থাৎ তোমরা এটাকে 3 মার্কস দেখলেও অ্যাকচুয়ালি কিন্তু ইনস্ট্রাকশন 1+1+1 এরকম থাকে, ঠিক আছে? ফলে কোনো কিছু ছেড়ে আসবে না। ধরো তুমি দেখলে তুমি এই 3টের মধ্যে সব তোমার লেখা হয়ে গেছে, এই প্রশ্নটা লিখতে পারোনি, তুমি 3টে ধাপ জানো না, সব জানো না বলে তুমি না লিখে চলে আসলে, সেটা করো না। তুমি যতটুকু জানো ততটুকু লিখে দিয়ে আসো। তুমি ধরো প্রথম ধাপটা জানো, দ্বিতীয় তৃতীয় ধাপ জানো না, তাহলে ছেড়ে দিয়ে এসো না যে একটা ধাপ লিখে কি হবে, নাম্বার তো পাবো না, তা নয় কিন্তু। প্রথম ধাপ লিখলে কিন্তু তুমি 1 নম্বর পাবে, ঠিক আছে? আচ্ছা, এমন নয় যে তুমি ভাবলো প্রথম ধাপটা তো আমি জানি, প্রথম আর দ্বিতীয় মনে পড়ছে না, তৃতীয় ধাপ জানি, তাহলে কি আর নাম্বার দেবে নাকি? তাই প্রথম ধাপ তৃতীয় ধাপ লিখলাম না, তাও কিন্তু তৃতীয় ধাপ লিখলেও তুমি পার্ট মার্কিং পাবে, অর্থাৎ পার্ট মার্কিং কিন্তু তোমাদের থাকে। চলো পরের প্রশ্ন দেখি। চলো, অথবা দেখো বলছে স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে SO3 এর শিল্প উৎপাদনের শর্ত সহ সমীকরণ, আর SO থেকে, এটা বহুবার তোমাদের আমি সলভ করিয়ে দিয়েছি, যে কারণে স্কিপ করলাম। তোমরা জানো এই প্রশ্নটা কতটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কতটা। এক্ষুনি তোমাদের বলছিলাম যে স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে SO3 উৎপাদন আর H2SO উৎপাদন, আর হচ্ছে তোমার অসওয়াল্ড পদ্ধতি, দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলো 4.12, একটি সম্পৃক্ত এবং একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ দাও। এইগুলো ছোট ছোট প্রশ্ন, এরকম ভাবে ইয়ে করো। আচ্ছা, সম্পৃক্ত আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ চেয়েছে, তাহলে জাস্ট উদাহরণ চেয়েছে, উদাহরণ দিয়ে দাও। সম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ মিথেন, সম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ মিথেন, ঠিক আছে। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ কি? তাহলে এটা মিথেন। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ দিয়ে দাও একটা, ইথিলিন। উদাহরণগুলো চেয়েছে, তাহলে নাম্বার পাবে, সহজ দেবে, কঠিন দিতে যাবে না, ঠিক আছে? উদাহরণ দাও। আচ্ছা, পরের পাঠে চলে আসো। সম্পৃক্ত মানে যার মধ্যে কার্বন কার্বন এক বন্ধন আছে, আর অসম্পৃক্ত মানে যার মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে। আচ্ছা, টেফলনের মনোমার, বহুবার প্র্যাকটিস করেছো। টেট্রা ফ্লোরো ইথিলিন তোমরা প্রত্যেকে জানো, টেট্রা ফ্লোরো ইথিলিন। আচ্ছা, পিভিসির মনোমার দেখো কত সহজে নাম্বার পাওয়া যায় অর্গানিক কেমিস্ট্রিতে। ভিনাইল ক্লোরাইড তুলনামূলকভাবে ফিজিক্সের পাঠে লিখতে বেশি হয়, কেমিস্ট্রির পাঠে লিখতে কম হয়। মনোমার দুটির নাম লেখো, গঠন সংকেত লেখো। ওকে, টেট্রাফ্লোরোইথিলিন আর পিভিসি। এবার গঠন সংকেত আরেকটা পাঠে চলো করি, গঠন সংকেতটা তৃতীয় পাঠে করি, অসুবিধা কি আছে? চলো গঠন সংকেত দেখি। টেট্রাফ্লোরোইথিলিন, টেট্রা মানে 4টে, টেট্রাফ্লোরো মানে 4টে ফ্লোরিন আছে,
দেখো ইথিলিনে অ্যাকচুয়ালি কি ছিল, ইথিলিনে আমরা কি জানি, ইথিলিনে কার্বন ডবল বন্ড কার্বন, আর প্রত্যেকটা কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন, মোট 4টা হাইড্রোজেন থাকে। এবার কি হয়েছে বলতো, একটা করে হাইড্রোজেন একটা করে ফ্লোরিন দ্বারা রিপ্লেস হয়ে গেছে, প্রতিস্থাপন হয়ে গেছে, দিয়ে আলটিমেটলি এই টেট্রাফ্লোরোইথিলিন হচ্ছে এইটা তৈরি করেছে। ঠিক আছে, আচ্ছা ভিনাইল ক্লোরাইডের সংকেত জেনে নাও। ভিনাইল ক্লোরাইড হচ্ছে 4টে হাইড্রোজেনের 3টে হাইড্রোজেন রয়েছে, একটা হাইড্রোজেন শুধু ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। ওকে, এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। ক্লিয়ার? তাহলে টেট্রাফ্লোরোইথিলিনে 4টে হাইড্রোজেনই 4টে ক্লোরিন দ্বারা রিপ্লেস হয়ে গেছে, তবে টেট্রাফ্লোরোইথিলিন তৈরি হয়েছে। আর 4টে হাইড্রোজেনের জায়গায় 3টে হাইড্রোজেন রয়েছে, একটা হাইড্রোজেন ক্লোরিন দ্বারা রিপ্লেস হলে সেটাকে বলা হয় ভিনাইল ক্লোরাইড। ওকে, চলো শেষ প্রশ্ন দেখি আজকের গ্রুপ ডি সলভের। না আর প্রশ্ন নেই, এটাই শেষ প্রশ্ন ছিল। ওকে, তাহলে আজকের হিন্দু স্কুলের গ্রুপ ডি পেপারটা তোমাদের সলভ করে দিলাম। যে প্রশ্নগুলো সলভ করে দিলাম ভালো করে সুন্দর করে দেখে নিও, বুঝে নিও। ঠিক আছে, তাহলে এইভাবে আমি তোমাদের গ্রুপ ডি, আর তো তোমাদের পরীক্ষার 1 সপ্তাহও নেই, যে কারণে তার মধ্যে চেষ্টা করছি যতগুলো পেজ তোমাদের করে দেওয়া, তোমাদের সঙ্গে প্রতি মুহূর্তে আমি কানেক্ট থাকার চেষ্টা করছি। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।